মদের নেশায় পুরো চুর হয়ে টলতে টলতে বাড়িতে এসে পৌঁছায় কিরণ। তারপর কলিং বেল বাজাতেই বাড়ির একজন পরিচালক এসে দরজা খুলল। আর কিরণকে এমন বেসামাল অবস্থায় দেখে ধরে ঘরে পৌঁছে দিয়ে আসে। গত 1 মাস ধরে এটাই যেন কিরণের নিত্য অভ্যাসে পরিণত হয়েছে। রাত প্রায় 12টা বাজে, ঘর থেকে রাজেন্দ্রবাবু থেকে বাইরে বেরিয়ে দেখলেন ওনার বরনাতিকে বাড়ির একজন চাকর ধরে ঘরে নিয়ে যাচ্ছে। লজ্জায় যেন মাটিতে মিশে যেতে ইচ্ছে করে। এই বাড়িতে আজ পর্যন্ত এরকম ঘটনা কখনোই ঘটেনি। খুব ছোট বয়সে কিরণের মা মারা যায়। আর তখন থেকেই কিরণের প্রতি একটা আলাদা টান রয়েছে রাজেন্দ্রবাবুর। তাই যতই অন্যায় করুক, ছেলেটাকে উনি খারাপ কিছু বলতে পারেন না। দীর্ঘ নিঃশ্বাস ফেলে নিজের মনে বলেন, এই সংসার ফেলে কেন চলে গেলি বলতো নাতবো? তোর সবকিছু যে শেষ হতে বসেছে। ছেলেটা যে সত্যি মানসিক যন্ত্রণায় শেষ হয়ে যাচ্ছে। ফিরে আয় নাতবো, যেখানেই থাকিস ফিরে আয়। কিরণকে বিছানার উপর শুইয়ে দিয়ে পরিচালকটি বাইরে বেরিয়ে দরজা ভেজিয়ে দিয়ে চলে গেল। কিরণ আজ এত নেশা করেছে যে নিজের মধ্যেই নেই। আসলে ভেতরে থাকা সমস্ত যন্ত্রণাগুলোকে ভুলে থাকার জন্যই এই নেশা করা। নেশার ঘোরে চোখ খুলে তাকিয়ে দেখে ঘরটা পুরো অন্ধকার। হালকা নীল আলো জ্বলছে। তাতেই দেখতে পায় একটা মেয়ে কাদো কাদো মুখ করে সামনে দাঁড়িয়ে রয়েছে। মেয়েটিকে দেখে কিরণ বলে ওঠে, একই কাঁদছ কেন আলো? তোমার চোখে জল মানায় না। অনেক কষ্ট দিয়েছি তোমায়। প্লিজ ফিরে এসো আলো, তোমাকে ছাড়া কিরণ বসু যে ধীরে ধীরে শেষ হয়ে যাচ্ছে। কথাগুলো ভাবতে ভাবতেই ফুপিয়ে কেটে ওঠে কিরণ। আর চোখের সামনে ভেসে ওঠে অতীতের সমস্ত ঘটনাগুলো। খুব ছোট বয়সে কিরণের মা মারা যায়, তারপরে ঠাম্মার কাছেই মানুষ হয়েছিল ছেলেটা। কিরণের বাবা কৌশিকবাবু ব্যবসার কাজে অর্ধেক সময় বাড়ির বাইরে থাকতেন। তাই ছেলেকে সেভাবে সময় দিয়ে উঠতে পারতেন না। একটা সময় পর রাজেন্দ্রবাবু নিজেই কৌশিকবাবু দ্বিতীয় বিবাহ দেন আর কিরণের জন্য নতুন মা নিয়ে আসেন। কিন্তু সবাই যেমনটা ভেবেছিল তেমনটা হয় না। কিরণ নতুন মাকে মেনে নিতে পারে না, তবে তাকে কখনো অসম্মান করেনি। আর মালিনী দেবী চেষ্টা করেন কিরণের মা হয়ে ওঠার, কিন্তু পারেন না, তাই কিরণের থেকে দূরত্ব বজায় রাখেন। এভাবে ধীরে ধীরে সময় অতিক্রান্ত হতে শুরু করে। কিরণ একটু বড় হওয়ার পর মালিনী দেবী আর কৌশিকবাবুকে এটা বোঝালেন ছেলেকে পড়াশোনার জন্য বিদেশ পাঠানো উচিত। তখন কিরণের কতই বা বয়স হবে, খুব বেশি হলে 15 বছর। ইতিমধ্যেই কৌশিকবাবু আর মালিনী দেবীর একটি পুত্র সন্তান আর একটি কন্যা সন্তান জন্ম নিয়েছে। মালিনী দেবীকে মা হিসেবে না মেনে নিলেও কিরণ নিজের 2 ভাই বোনকে খুব ভালোবাসত। তাই সবাইকে ছেড়ে যাওয়ার কথা শুনে মন খুব খারাপ হয়ে গিয়েছিল। কিন্তু তাও মুখ বুঝে সব মেনে নেয়। বিদেশে গিয়ে মন দিয়ে পড়াশোনা করতে থাকে। কিন্তু ওখানে থাকতে থাকতে ওখানকার সংস্কৃতির সঙ্গে নিজেকে জড়িয়ে ফেলে। কয়েক বছর পরের মধ্যে কিরণ অনেক পাল্টে যায়। ছুটিতেও বাড়িতে আসতে চাইত না। তবে শুধুমাত্র তাই নয়, একজন বিদেশিনীকে মন দিয়ে বসে। মেয়েটির নাম চেরি। কিরণ মনস্থির করেই নিয়েছিল চেরিকে বিয়ে করে বিদেশেই সারা জীবন কাটিয়ে দেবে। আসলে যতই বিদেশের সংস্কৃতিকে আঁকড়ে ধরুক না কেন, মনের মধ্যেই কোথাও একটা নিজের সংস্কৃতির ছাপ রয়ে গিয়েছিল। তবে হ্যাঁ, চেরি অবশ্য এসব বিয়ে করতে চায়নি, লিভ ইনে থাকতে চাই। কিরণ তাতে আপত্তি করে না। ওরা দুজন মিলে লিভ ইনে থাকতে শুরু করে। কিন্তু হঠাৎ ঠাকুমার অসুস্থতার সংবাদ পেয়ে কিরণ বাড়ি ফিরে আসতে বাধ্য হয়। চেরিকে কথা দেয় বাড়ি গিয়ে ওদের সম্পর্কে কথা জানিয়ে দেবে, কিন্তু কিরণ ভাবতেই পারেনি এখানে এসে একটা অদ্ভুত পরিস্থিতির মধ্যে পড়বে। অসুস্থ ঠাকুমার শেষ ইচ্ছা ছিল যে কিরণকে উনি মানুষ করেছেন নিজে হাতে, তার জীবনসঙ্গীকে দেখা। ঠাকুমাকে বলতে পারেনি চেরির কথা। আসলে ওর যেন মনে হয়েছিল একজন বিদেশিনীকে বসু বাড়ির কেউই মেনে নেবে না। কিন্তু কিরণ চেরিকে ছাড়া নিজের জীবন সঙ্গিনী হিসেবে আর অন্য কাউকে ভাবতে পারে না। তাছাড়া ওখানে থাকতে থাকতে কোথাও না কোথাও কিরণ নিজেও এই বিয়ের উপর থেকে বিশ্বাস হারিয়ে ফেলে, মন থেকে ঠিক এই ব্যাপারটা মেনে নিতে পারত না। সেই কথাটা নিজের এক বন্ধু সঞ্জয় যে বিদেশেই থাকে তাকে বলতে সঞ্জয় ওকে একটা বুদ্ধি দেয়। সেটা শুনে কিরণ প্রথমে পাত্তা না দিলেও শেষ পর্যন্ত বাড়ির পরিস্থিতি বিবেচনা করে বন্ধুর পরামর্শ মেনে নেয়। গাড়িটা আপন গতিতে এগিয়ে যাচ্ছে। গাড়ির মধ্যে শ্যামলা রঙের মেয়েটি নববধূর সাজে বসে রয়েছে। তার চোখ দুটো যেন বলে দিচ্ছে মনের মধ্যে থাকা হাজারো যন্ত্রণার কথা। নিমেষহীন চোখে জানলার বাইরে প্রকৃতির দিকে তাকিয়ে রয়েছে। কিছুদিনের মধ্যে জীবনটা কিভাবে পাল্টে গেল সেটাই মেয়েটা বুঝতে পারছে না। পেটে বিদ্যা বলতে মাত্র 8ম শ্রেণী পর্যন্ত। তারপরেই পরপর ঘটতে থাকে খারাপ ঘটনাগুলো।
বাবার মরে যাওয়া, বাবার করা বহু টাকার ঋণ শোধ করতে মায়ের বাড়ি, গয়না সমস্ত বিক্রি করে ওকে আর ভাইকে নিয়ে একটা বস্তির ছোট্ট কুঁড়েঘরে থাকা। তারপরেই মায়ের লোকের বাড়ির পরিশ্রম করে ওদের 2 ভাই বোনকে মানুষ করা। ঘটনাগুলো এত তাড়াতাড়ি ঘটে যার কারণে ছোট্ট আলো অনেক অল্প বয়সেই বড় হয়ে ওঠে। মা অনেক বলেছিল আলোকে পড়াশোনা করে নিজের পায়ে দাঁড়া। কিন্তু সেই সময় আলোর মনে হয়েছিল মায়ের সঙ্গে গিয়ে সেও আরও 2-4টে বাড়িতে কাজ করে তাহলে ভাতের পাতে একটা ডিম খেতে পারবে। মা মেয়ে দুজন অক্লান্ত পরিশ্রম করতে শুরু করে। কথায় আছে সুখের দিনে সবাইকে পাওয়া যায়, কিন্তু দুঃখের সময় কেউ পাশে থাকে না। আলো এই সত্য কথাটা খুব ছোট থেকেই বুঝতে পারে। আপনজনরা ওদের থেকে একেবারে মুখ ফিরিয়ে নিয়েছিল। অবশ্য তাদের ঠিক আপনজন বলা যায় না। যারা ওরা বেঁচে আছে কি মরে গিয়েছে একটা খবর পর্যন্ত নেয়নি। সবকিছু ভালোই চলছিল, অভাবের সংসার হলেও শান্তি ছিল, কিন্তু হঠাৎ করেই মায়ের কঠিন অসুখ ধরা পড়ে। অষ্টাদশী আলো কি করবে সত্যি বুঝতে পারে না। মাকে কাজে যেতে মানা করে আর নিজে সারাদিন অক্লান্ত পরিশ্রম করে টাকা রোজগার করতে থাকে। কিন্তু এভাবে আর যাই হোক মায়ের চিকিৎসা করতে পারছিল না। খুব অসহায় লাগছিল নিজেকে। সেই সময় পাশে থাকা মানুষটা যে সম্পর্কে ওর স্বামী হয় দেবদূতের মতো ওদের জীবনে আসে। আলো নেমে এসো, আমরা পৌঁছে গিয়েছি। হঠাৎ সামনে থেকে কারো গলার আওয়াজ শুনে আলো ঘোর থেকে বেরিয়ে দেখে গাড়ির জানলার সামনে ওর স্বামী দাঁড়িয়ে রয়েছে আর ওকে বেরিয়ে আসার জন্য বলছে। আলো বরের কথায় গাড়ির দরজা খুলে বেরিয়ে আসে। দেখো আলো, আমি জানি তুমি সবকিছু জানো, তারপরও তোমাকে বলছি তুমি সব ম্যানেজ করতে পারবে তো? স্বামীর কথা শুনে আলো চোখ তুলে তাকালো। আসলে গাড়ি থেকে নেমে রাজপ্রাসাদের মতো বাড়িটা দেখে আলো যেন হারিয়ে গিয়েছিল। তবে কথাটা শুনে উত্তরে কি বলবে বুঝতে পারে না, তাই মাথা নেড়ে হ্যাঁ বলে। এদিকে গাড়ির আওয়াজ পেয়ে বাড়ির ভেতর থেকে একজন লোক বেরিয়ে এসেছে। লোকটি কিরণের পাশে থাকা আলোকে দেখে অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে। পরিচয় করিয়ে দিই, উনি হলো তোমার বৌদিমণি। হারুদা, তুমি গাড়ি থেকে সব জিনিসপত্রগুলো বার করে ভেতরে নিয়ে এসো। কিরণ নিজের কথা শেষ করে আলোর হাতটা ধরে বাড়ির ভেতরের দিকে এগিয়ে যায়। আলো যেন এবার একটু কেঁপে ওঠে। আসলে এর আগে তো কোনো পুরুষের স্পর্শ ওর শরীরে পড়েনি। আর তার উপরে আজকে ওকে যিনি স্পর্শ করেছেন সে ওর স্বামী। তাই মুগ্ধ দৃষ্টিতে আলো কিরণের দিকে তাকিয়ে থাকে। বসু বাড়িতে এই মুহূর্তে যেন অদ্ভুত নীরবতা বিরাজ করছে। কিরণ যে এভাবে বিয়ে করে আসবে সেটা বাড়ির কেউ স্বপ্নেও ভাবতে পারেননি। বাড়ির শুদ্ধ সবাই আলোকে পা থেকে মাথা পর্যন্ত ভালোভাবে পর্যবেক্ষণ করে চলেছেন। তবে কেউ কোনো প্রশ্ন করার আগে কিরণ নিজেই বলে, ওর নাম আলো, আজকে থেকে ও আমার স্ত্রী। মালিনী দেবী বেশ বিরক্ত হয়ে বললেন, এভাবে জানা নেই, শোনা নেই। একটা মেয়েকে বিয়ে করে আনলে। আচ্ছা বাবা, আপনি কি এখনও আপনার আদরের বর নাতিকে কিছু বলবেন না? কিরণ জোর গলায় বলে উঠল, ঠাকুমার শেষ ইচ্ছে রাখতে আমি বিয়ে করেছি। ঠাকুমা এটাই চেয়েছিল। হ্যাঁ মানছি, মা চেয়েছিলেন তোমার বিয়ে হোক, কিন্তু এভাবে নয় কিরণ। একটা ভালো পরিবারের ভালো মেয়ের সাথে তোমার বিয়ে দিতাম। আর এই মেয়েকে দেখেই মনে হচ্ছে কোনো বংশ পরিচয় নেই। কৌশিকবাবু চুপ করে না থাকতে পেরে বললেন, ঠিক বলেছ তুমি পুরো গাইয়া। মালিনী দেবী স্বামীর কথায় সহমত পোষণ করে বলে। আলোর এই মুহূর্তে সত্যি মাটিতে মিশে যেতে ইচ্ছা করছে, এতটা অপমান সহ্য করতে হবে ভাবেনি। তবে মুখ বুঝে সবটা মেনে নেবে, এছাড়া যে আর কোনো উপায় নেই। তবে সহ্য করে নিলেও চোখ দিয়ে টপটপ করে জল গড়িয়ে পড়ে। কিরণ সেটা লক্ষ্য করে আলোর হাতটা চেপে ধরল। তারপরে আলোর কানের কাছে মুখ নিয়ে আস্তে আস্তে বলে, এটা কিছুই না আলো ম্যাডাম, সবে শুরু, অনেক কিছুই শুনতে হবে। আগেই বলেছিলাম তুমি পারবে না। কি বাড়ি ফিরে যাবে? না পারবো, আমাকে পারতে হবে। আলো কথাটা বলেই চোখের জল মুছে গুরুজনদের প্রণাম করতে যায়। মালিনী দেবী আর কৌশিকবাবু মুখ ফিরিয়ে নেন, কিন্তু রাজেন্দ্রবাবুকে প্রণাম করতেই আলোকে নিজের বুকের মাঝে জড়িয়ে ধরলেন। রাজেন্দ্রবাবু এবার আলোর মাথায় হাত বুলিয়ে বললেন, আমি জানি না তুই কে, কি তোর পরিচয়, কিন্তু আমার বর নাতি তোকে বিয়ে করে বাড়িতে নিয়ে এসেছে, তাই আজ থেকে তুই আমার বর নাতবো। দাদুভাই যা, নাত বুকে নিয়ে ঠাকুমার আশীর্বাদ নিয়ে আয়। আলো ভাবতে পারেনি এত ভালোবাসা কারোর থেকে পাবে। তবে শুধু রাজেন্দ্রবাবু একা না, প্রতিমা দেবী মানে কিরণের ঠাকুমাও আলোকে মেনে নিয়েছিলেন। আলোর পরিচয় হিসেবে কিরণ বাড়িতে জানায় আলো অনাথ, ওর কেউ নেই, আর সেটা শোনার পর প্রতিমা দেবী যেন আরও মায়ায় জড়িয়ে যান। সত্যি বলতে এরপর কিরণ বেশ নিশ্চিন্ত হয়। এটা আগে থেকেই জানত, কেউ না মেনে নিলেও দাদু ঠাকুমা ঠিক মেনে নেবে।
কৌশিক বাবু ও মালিনী দেবী বিয়েটা না মেনে নিলেও বাবা মায়ের মুখের উপর কিছু বলতে পারেন না। কিরণ হাজারবার মানা করলেও রাজেন্দ্র বাবু ধুমধাম করে ওদের বৌভাতের অনুষ্ঠান করেন। ফুল দিয়ে খুব সুন্দর করে কিরণের ঘরটা সাজিয়ে দেওয়া হয়। গা ভর্তি গয়না পরে দম বন্ধ হয়ে আসছে আলোর। মা আর ভাইয়ের জন্য খুব মন কেমন করছে। কাল এখানে আসার পর থেকে খুব ভালো ভালো খাবার খাচ্ছে। অর্ধেকের তো নামই জানে না। কতদিন ধরে ভালো ভালো খাবার খেতে পায়নি, আজ ওর সামনে এত ভালো খাবার থাকলেও আলোর গলা দিয়ে নামছে না। মা ভাইয়ের কথা বারবারই মনে পড়ছে। সব গুছিয়ে রেখে এসেছে, কিন্তু তাও ওর মনে হচ্ছে মা ঠিকমতো ওষুধ খাচ্ছে তো। ভাই সবটা সামলাতে পারবে তো? আলো ঘরের খোলা জানালার সামনে দাঁড়িয়েছিল। দরজায় শব্দ হতেই পেছনে তাকিয়ে দেখে কিরণ দাঁড়িয়ে। আলোর কেমন যেন ভয় ভয় করে। কিরণ আলোর সামনে এসে বলে, নাও এই কাগজে সাইন করো। এখানে স্পষ্টভাবে লেখা আছে, এটা একটা চুক্তিভিত্তিক বিয়ে। আমরা যখন চাইব এই বিয়ে ভেঙে দেব। আর বিশেষ করে আমার দাদু ঠাকুমার মৃত্যুর পর এই বিয়ের কোনো মূল্য থাকবে না। আলো শোনার পরেই কিরণের হাত থেকে কাগজ নিয়ে সাইন করে দেয়। আরে আলো, এর বিনিময়ে তুমি কি পাবে? সেটা যে তুমি শুনলে না। কিরণ অবাক হয়েই কথাটা বলল। আমার মতো অসহায় মেয়েকে আপনি যে ঠকাবেন না, এই কদিনে সেটা আমি বুঝতে পেরেছি কিরণবাবু। আলো হাসতে হাসতে জবাব দেয়। মুখের কথায় যে কাউকেই বিশ্বাস করা ঠিক নয় আলো। এই কাগজে লেখা আছে, এর বিনিময়ে তোমার ভাই একটা ভালো ভবিষ্যৎ পাবে। ওর পড়াশোনার সমস্ত দায়িত্ব আমার, আর তোমার মা ওনার চিকিৎসার দায়িত্ব সেটাও আমার। এছাড়া যদি তুমি আর কিছু চাও সেটা বলতে পারো, আমি এড করে দেব। তবে আমি একটা জিনিস ভেবেছি, এই বিয়ে ভেঙে গেলেও প্রত্যেক মাসে কিছু টাকা তোমার ব্যাংক অ্যাকাউন্টে চলে যাবে। কিরণ এত অবধি বলে থামে। তবে আলো এবার কিরণের চোখের দিকে তাকিয়ে বলল, প্রথম দুটো ঠিকই আছে, কিন্তু দ্বিতীয়টা আমি মানতে পারব না কিরণবাবু। ভাই নিজের পায়ে দাঁড়িয়ে গেলে, মা সুস্থ হয়ে গেলে, আমার আর কিছু চাই না, কিচ্ছু না। কিরণ আবারও বলল, কিন্তু আলো তুমি আইনত তো আমার স্ত্রী। তাই ডিভোর্সের পরেও তোমাকে দেখার দায়িত্ব আমার। সেই জন্যই যে আমি রেজিস্ট্রি করে বিয়ে করেছি, যাতে চুক্তিভিত্তিক বিয়ে হলেও এটা কেউ বলতে না পারে বিয়েটা হয়নি। কাগজে দুটো সই করলেই বুঝি স্বামী স্ত্রী হয়ে যায় কিরণবাবু? আলো খুব অদ্ভুতভাবে প্রশ্ন করে। কিরণ আলোর প্রশ্ন শুনে অবাক হয়ে যায়। কিরণ সঙ্গে সঙ্গে জবাব দেয়, হ্যাঁ, আমাদের দেশের আইন তো সেটাই বলে। আইনের কথা আমি জানি না, কিন্তু মনের মিল না থাকলে যে কাগজে সই করার পরও স্বামী স্ত্রী হওয়া যায় না। যাই হোক, অনেক রাত হয়েছে, আপনি গিয়ে শুয়ে পড়ুন। আলোর কথাগুলো শুনে কিরণ কিছু বলতে যাবে, তখনই ফোন বেজে ওঠে। চেরি ফোন করছে দেখে আর কিছু বলতেই পারে না, ফোনটা নিয়ে ব্যালকনিতে চলে যায়। আলো আর কিছুই বলে না, কারণ আইনত স্ত্রী হলেও সত্যি যে স্ত্রীর কোনো অধিকার ওর নেই। আশেপাশে তাকিয়ে দেখে ওর ব্যাগটা এই ঘরেই রাখা হয়েছে। ব্যাগ খুলে একটা পাতলা চাদর বার করে মাটিতে পেতে শুয়ে পড়ে। কিন্তু আজ যেন কিছুতেই ঘুম আসছে না। একটা অদ্ভুত জীবনে পা রেখেছে আলো। আজ হঠাৎ করে সেদিনের কথা খুব মনে পড়ছে। রতন কাকার কাছে যেদিন কাজ চাইতে গিয়েছিল, রতন কাকাই সেদিন ওকে এই চুক্তিভিত্তিক বিয়ে নামক কাজের কথাটা বলে। শুনে তো পুরোথ মেরে গিয়েছিল আলো। বিয়েও আবার চুক্তিভিত্তিক হতে পারে? মুখের ওপর না বলে দিয়ে চলে আসে, কিন্তু সেদিন রাতেই হঠাৎ করে আলোর মায়ের শরীরটা খুব খারাপ করে। আলো মাকে নিয়ে হাসপাতালে যায়। ডাক্তার বাবু অনেক অনেক ওষুধ লিখে দেন, যা কেনার সামর্থ্য আলোর ছিল না, কিন্তু মাকে যে ওষুধগুলো না খাওয়ালেই যে নয়। অনেক আশা নিয়ে যে বাড়িগুলোতে পরিচালিকার কাজ করে গিয়েছিল, কিন্তু অসহায় মেয়েটার উপর কারোর দয়া হয় না, অনেক ভেবে বাধ্য হয়েই রতন কাকার কাছে আসে। আর এই চুক্তিভিত্তিক বিয়ে করতে রাজি হয়ে যায়। খুব খুশি হয়েছিলেন রতন কাকা আলোর কথায়, সঙ্গে সঙ্গেই কিরণ বসুকে খবর পাঠিয়ে দিয়েছিলেন। খবরটা শোনা মাত্রই কিরণ আলোকে অ্যাডভান্স স্বরূপ ৫,০০০ টাকা পাঠিয়ে দিয়েছিল। আলো যেন বিশ্বাসই করতে পারছিল না। ভয়ও লাগছিল, চারিদিকে কত খারাপ ঘটনা শুনে তেমন কোনো বাজে চক্করে পড়ে যায়নি তো। এসব ভেবেই মনটা অস্থির ছিল। কিন্তু রতন কাকার যেদিন কিরণের সঙ্গে ওকে দেখা করায়, মানুষটাকে দেখার পরে সত্যিই সেসব ধারণা পাল্টে যায়। কিরণ আলোকে সবকিছু বোঝানোর পরে নিজে আলোর বাড়ি গিয়ে ওর মায়ের কাছে বিয়ের প্রস্তাব দেয়। মিথ্যা করে এটা জানায় আলোকে প্রথম দেখেই ভালোবেসে ফেলেছে। আলোর মা সহজ সরল, উনি অত কিছু বোঝেন না। রতন কাকার কাছে কিরণ অনেক বড় বাড়ির ছেলে, বড়লোক, এইসব শুনে মেয়ের খুশির জন্য বিয়েতে রাজি হয়ে যান। উনি এটা জানতেও পারেন না এটা বিয়ে নয়, বিয়ে নামক একটা খেলা। তবে কিরণ আলোর মায়ের কাছে অনুরোধ করে ওনারা যেন কোনোদিনও বসু বাড়িতে না আসেন।
আলোর যখন ইচ্ছা হবে নিজেই মা আর ভাইকে এসে দেখে যাবে। কারণ কিরণের বাড়ির সবাই আলোকে মেনে নিলেও ওর পরিবারের লোকের সঙ্গে হয়তো ভালো সম্পর্ক রাখবেন না। কিরণের কথা শুনে আলোর মায়ের খারাপ লেগেছিল ঠিকই, কিন্তু মেয়ে ভালো থাকবে উনি তাই আপত্তি করেন না। পরের দিন সকালেই ঘুম ভাঙতেই ভীষণ তাড়াহুড়ো করে ঘুম থেকে উঠে পড়ে। চোখ রগড়াতে রগড়াতে চারিপাশ খুব ভালো করে তাকিয়ে দেখে। আসলে আলোর বুঝতে সময় লাগে এখন ও ঠিক কোথায়। তবে বুঝতে পেরে এক মুহূর্ত শুয়ে থাকে না। ঘড়ির দিকে তাকিয়ে দেখে অনেকটা বেলা হয়ে গিয়েছে। তাড়াতাড়ি করে উঠে স্নান সেরে বাড়ি থেকে আনা একটা হালকা শাড়ি পরে সিথিতে মোটা করে সিঁদুর পরে রান্নাঘরে আসে। রান্নাঘরে ঢুকতেই আলো যেন চমকে ওঠে। কত বড় রান্নাঘর, আর প্রায় ৩-৪ জন কাজের মেয়ে সেখানে কাজ করছে। খুব একটা অসুবিধা হয় না বুঝতে, এই রান্নাঘরে ওর প্রয়োজন নেই। একজন পরিচালিকাকে জিজ্ঞাসা করে ঠাকুর ঘরে আসে। প্রতিমা দেবীও সেখানেই ছিলেন। সকাল সকাল উনি প্রত্যেক দিন ঠাকুর ঘরে এসে পুজো করেন। আর কেউই এত সকালে ওঠে না। তবে আজকে বরনাথ বুকে দেখে খুশি হয়ে বলেন, আমি জানতাম তুই আসবি। তোকে দেখেই মনে হয়েছিল তুই ঠিক আমার বড় বৌমার মতো। হ্যাঁ জানি এই বাড়িতে সবাই তোকে মেনে নেয়নি, কিন্তু আমি সত্যি মন থেকে তোকে মেনে নিয়েছি আমার কিরণের বউ হিসাবে। মেনে না নেওয়া এত স্বাভাবিক। কোথায় কিরণ বাবু আর কোথায় এই আমি? আলো হেসে বলল। প্রতিমা দেবী ওর মাথায় হাত বুলিয়ে বলেন, এমন কথা বলতে নেই। কিরণ তোকে পছন্দ করে এই বাড়িতে এনেছে। এইসব বললে কিন্তু কিরণকে অপমান করা হবে। আলো সঙ্গে সঙ্গে জবাব দেয়, না না ঠাম্মা, আমি ওনার অপমান করতে চাইনি। সে কথা আমি স্বপ্নেও ভাবতে পারি না। সে আমি জানি। আচ্ছা বলি, তোর বরটি কোথায় রে? এখনও কি সে জিমে রয়েছে? প্রতিমা দেবীর প্রশ্ন শুনে আলো অবাক হয়ে তাকিয়ে থাকে। আলো ভীষণ কৌতূহলী হয়ে জিজ্ঞাসা করে, জিমে? উনি বুঝি জিম করেন? ওই তো ছাদের উপরে একটা ঘর আছে, ওখানেই করে। বাবুর আবার এখন জুস খাওয়ার সময় হয়ে গেল। যা, আজকে বরং তুই জুস দিয়ে আয়। এই কথার উত্তরে আলো কি বলবে বুঝতে পারে না। তাই বাধ্য মেয়ের মতো রান্নাঘর থেকে কিরণের জন্য জুস নিয়ে ছাদে চলে যায়। আসলে প্রতিমা দেবী বুঝতে পারেন আলো চোখ দুটো কিরণকে খুঁজছে। তাই জন্য ইচ্ছে করে ওকে উপরে পাঠিয়ে দিলেন। ভয়ে ভয়ে জুস নিয়ে আলো ছাদের উপরে কিরণ যে ঘরে শরীর চর্চা করছিল সেই দরজার সামনে এসে দাঁড়ায়। প্রতিদিন এই সময় বাড়ির একজন পরিচালিকা কিরণকে জুস দিতে আসে। কিরণ তাদের মধ্যেই কেউ একজন এসেছে, তাই জুস রেখে দিয়ে চলে যেতে বলে। কিন্তু আলো সেটা করে না। ঠাই দরজায় দাঁড়িয়ে থাকে। কিরণ এই মুহূর্তে পুশ আপ করছে। আলো মুগ্ধ দৃষ্টিতে সেই দিকেই তাকিয়ে থাকে। প্রত্যেকটা মেয়ের মনেই একটা কল্পনায় আঁকা রাজকুমার থাকে। আজ কেন জানে না আলোর মনে হচ্ছে ওর কল্পনার সেই রাজকুমারের সাথে কিরণের অনেক মিল। জানে ওদের বিয়েটা কোনো বিয়ে নয়, তারপরেও অষ্টাদশী আলো প্রথম কোনো পুরুষের প্রতি এক অদৃশ্য টান অনুভব করে। এদিকে কিরণ এখনও কেউ দরজার সামনে দাঁড়িয়ে রয়েছে বুঝতে পেরে পেছন ফিরে তাকিয়ে আলোকে দেখে। তারপরে টাওয়াল দিয়ে ঘাম মুছতে মুছতে আলোর সামনে এসে দাঁড়ায়। আলো অনুভব করে ওর বুকের মধ্যে হঠাৎ করে ক্যান ধক ধক আওয়াজটা একটু বেড়ে যায়। কিরণ আলোর হাতে ধরা জুসের গ্লাস নিতে গিয়ে সামান্য স্পর্শ লাগে আলোর হাতে। আলোর সারা শরীর যেন শিহরিত হয়ে ওঠে। হাজার চেষ্টা করেও কিরণের দিক থেকে চোখ সরাতে পারে না। কিরণ জুসটা শেষ করে বলে, কি ব্যাপার, তুমি এত সকাল সকাল উঠে পড়লে? রাতে কি ভালো ঘুম হয়নি নাকি? তবে না হওয়াই স্বাভাবিক, নতুন জায়গা একটু মানিয়ে নিতে সময় লাগবে। না না, আমি তো রোজ প্রতিদিন ভোর ৫টাতেই উঠি। আসলে ৬টার মধ্যে আলো নিজের কথা শেষ করতে পারে না। কারণ কিরণ হাত দিয়ে ওর মুখটা চেপে ধরল। আলো চমকে উঠল, জোরে জোরে নিঃশ্বাস নিতে থাকে। তারপর লক্ষ্য করল পেছনেই একটি অল্পবয়সী মেয়ে দাঁড়িয়ে। কি দাদাভাই, তোকে আর বুমনিকে ব্রেকফাস্টের জন্য ঠাম্মা নিচে ডাকল। তনুজা কিরণের ছোট বোন কথাটা বলে। হ্যাঁ তুই যা, আমরা আসছি। কিরণ কথাটা বলতেই তনুজা নিচে চলে যায়। এক্ষুনি একটা বড় গণ্ডগোল হয়ে যেত। দেখো আলো, আমি জানি তুমি অতীতে যা ছিলে বা করেছ সেটা ভোলা সম্ভব নয়। কিন্তু প্লিজ এই বাড়িতে যতদিন আছো ততদিন পুরনো কথা বলো না। কিরণ গম্ভীর গলায় কথাগুলো বলে নিচে চলে যায়। আলো মুখ শুকনো করে দাঁড়িয়ে থাকে। ব্রেকফাস্ট টেবিলে ঘটে আর এক কাণ্ড। মালিনী দেবী কৌশিকবাবুকেও আলোকে এই বাড়ির বউ হিসেবে এখনও মেনে পারেননি। বাবা মায়ের কথার উপর কিছু বলতে পারছেন না ঠিক, কিন্তু ওনাদের হাব ভাবেই সেটা স্পষ্ট বোঝা যায়। আলো সবার সাথে টেবিলে বসে খেতে না চাইলেও প্রতিমা দেবী জোর করে ওকে বসতে বলেন। আর সেই কারণেই কৌশিকবাবু ও মালিনী দেবী দুজনেই খাবার ছেড়ে উঠে পড়েন।
আলোর খুব খারাপ লাগে, প্রায় ছুট্টে ঘরে চলে আসে। কিরণ ঘরে এসে দেখল মেয়েটা ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। তাই আলোর পাশে এসে দাঁড়িয়ে কিরণ বলে, এমন প্রতিদিন হবে আলো? তাহলে প্রতিদিন কি তুমি না খেয়ে চলে আসবে? আমার সঙ্গে এই চুক্তি করতে গেলেন কেন বলুন তো? আমি যে আপনার চুক্তিভিত্তিক বউ হওয়ার যোগ্য নই। আলো কাঁদো কাঁদো গলায় বলে ওঠে, কি দাদু আমাকে ছোট থেকে বলেছে যোগ্যতা যে কোনো মানুষের কর্মে প্রকাশ পায়। আর তুমি তো তোমার কর্ম দিয়ে নিজের সব যোগ্যতা প্রমাণ করে দিয়েছ, একজন ভালো মেয়ে হয়ে ও ভালো দিদি হয়ে। কিরণ হাসি মুখে কথাগুলো বলে আলো মন দিয়ে ওর বলা কথাগুলো শোনে। তারপরে হঠাৎই কিরণের ফোনটা বেজে ওঠে। কিরণ ফোন রিসিভ করে কথা বলতে বলতেই আলোর দিকে তাকিয়ে বলল, নাও এই দেখো আলো, তোমার ভাই ফোন করেছে, কথা বলো। ভাইজের ফোন এসেছে শুনেই আলো তাড়াতাড়ি করে ফোনটা কানে ধরে। মায়ের শরীর কেমন আছে? ওষুধগুলো ঠিক করে ভাই দিচ্ছে কিনা? এসব খবর নেওয়ার মাঝে একটা খবর জানতে পারে আলো। গতকাল আলো আর কিরণের বৌভাতের অনুষ্ঠান ছিল। কিরণ নাকি আলোর বাড়িতে সেই অনুষ্ঠানের খাবার পার্সেল করে পাঠিয়েছে। ফোনে কথা বলতে বলতে আলো কোথাও হারিয়ে যায়। সামনে ল্যাপটপে কাজ করতে থাকা কিরণের দিকে তাকিয়ে থাকে। তারপর কথা শেষ করে কিরণে গিয়ে ফোনটা এগিয়ে দিয়ে বলে, ধন্যবাদ। অনেক ধন্যবাদ আপনাকে। জানি ধন্যবাদ খুব ছোট শব্দ, তাও বললাম। কিন্তু কিসের জন্য? কিরণ খুব অবাক হয়ে জিজ্ঞাসা করল। অল্প হেসে আলো বলে, কদিন ধরে সত্যি কিছু খেতে ইচ্ছা করছিল না। এত ভালো ভালো খাবার তো আমরা কখনো খাইনি। মা আর ভাইয়ের কথা খুব মনে পড়ছিল। আজ ভাই বল আপনি নাকি কাল ওদের জন্য খাবার পাঠিয়েছেন। সত্যি? আপনার এই উপকার আমি ভুলতে পারব না। কিরণ এবার হো হো করে হেসে ওঠে। তারপর বলল, একদম তাই। এই উপকার ভুলে যেও না, আর শোধ বোধ করার জন্য 1 কাপ চা বানিয়ে আনো। কিরণের এই কথা যেন আলো বিশ্বাস করতে পারে না। প্রচণ্ড উত্তেজিত হয়ে বলে, সত্যি আপনি আমার হাতে চা খাবেন? কিরণ হাত দুটো ভাঁজ করে বলল, হ্যাঁ খাবো, এতে এত অবাক হওয়ার কি আছে? ঠিক তেমন চা যে চা তোমার বাড়ি গিয়ে খেয়েছি। কি খাওয়াতে পারবে তো? কিরণের কথা শুনে আলো খিলখিল করে হেসে ওঠে। আর তারপরে কিরণকে অপেক্ষা করতে বলেই রান্নাঘরে চলে আসে। খুব যত্ন সহকারে আলো চা বানিয়ে কিরণের ঘরে যেতে গেলেই মালিনী দেবীর সামনে এসে দাঁড়ান। আলোকে একবার ভালো করে দেখে বলে ওঠেন, চা খাই যে বরের মন বাবা ভেবেছ? অবশ্য এটা তোমাদের মতো মেয়েরা আর কি করতে পারবে? তবে আলো কোনো জবাব দেয় না, মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে। মালিনী দেবী আবার বলে উঠলেন, ছিক লজ্জা করে না বড়লোক ছেলে দেখে অমনি গলায় ঝুলে পড়লে? চুপ করো বৌমা, তুমি ভুলে যাচ্ছ আলো এই বাড়ির বউ। আলোকে অপমান করা মানে কিন্তু তোমার শ্বশুর মশাইকে অপমান করা। কারণ উনি আলোকে এই বাড়ির বউ হিসেবে মেনে নিয়েছেন। পেছনের থেকে প্রতিমা দেবীর গলার আওয়াজ শুনে মালিনী দেবী চমকে ওঠেন। মালিনী দেবী আর কিছু বলেন না, চলে যান। তবে প্রতিমা দেবী আলোর কাছে এসে বললেন, মুখ বুঝি সব কিছু সহ্য করবি না? একটা কথা সব সময় মনে রাখবি, অন্যায় যে করে আর অন্যায় যে সয় দুজনেই কিন্তু সমান দোষী। আলো প্রতিমা দেবীর বলা কথাটা মন দিয়ে শোনে। তারপর মাথা নেড়ে হ্যাঁ বলল। বানানো চা খেয়ে কিরণ খুব প্রশংসা করে। এরপর থেকে এটা প্রায় প্রতিদিনের অভ্যাসে পরিণত হয়। কফি খাওয়া কিরণ কফি ছেড়ে আলোর হাতের বানানো চায়ে বেশি অভ্যস্ত হয়ে ওঠে। এরপর দেখতে দেখতে বেশ কিছুদিন কেটে যায়, এই বাড়ির সকলকে মাত্র কদিনে আলো খুব আপন করে নিয়েছে। হ্যাঁ, তবে কৌশিক বাবু আর মালিনী দেবী ছাড়া। কৌশিক বাবু মুখে কিছু না বললেও তবে মালিনী দেবী আলোকে সুযোগ পেলেই কথা শোনান। আলো অবশ্য সবটা মুখ বুঝে সহ্য করে, কারণ মা আর ভাইকে সুন্দর ভবিষ্যৎ দেওয়ার জন্য ওর কাছে এছাড়া আর কোনো রাস্তা নেই। এত কিছুর পর যখন মা আর ভাই ভালো আছে শুনে আনন্দে আলোর বুকটা ভরে ওঠে। কথাগুলো ভাবতে ভাবতে আলোর চোখ দিয়ে জল গড়িয়ে পড়ে। আসলে প্রত্যেকটা মেয়ের মতো নিজের বিয়ে নিয়ে আলোর অনেক স্বপ্ন ছিল। শিবরাত্রির উপোস ভাঙার সময় শিব ঠাকুরের কাছে এটাই প্রার্থনা করত, বর যেন শিবের মতো হয়। সত্যি বলতে কিরণ শিবের মতোই। আলো প্রথম দিন কিরণকে দেখে চোখ ফেরাতে পারছিল না। এমনকি এখনও আলো কিরণের চোখের দিকে তাকিয়ে কথা বলতে পারে না, কেমন যেন একটা বাঁধো বাঁধো লাগে। একই তুমি মাটিতে শুয়ে কেন? কিরণের গলা শুনে আলো তাড়াতাড়ি উঠে বসে। আলো সঙ্গে সঙ্গেই জবাব দেয়, আমি তো মাটিতেই শুতে অভ্যস্ত। সে তুমি যতই অভ্যস্ত হও না কেন, আমি তোমায় কিছুতেই মাটিতে শুতে দেব না। ওঠো বলছি। কিরণ একথা বলেই আলোর হাত ধরে টেনে ওকে বিছানার কাছে নিয়ে আসে। বেশ অবাক হয়ে আলো জিজ্ঞাসা করল, আরে কি করছেন কি? এটা যে আপনার শোয়ার জায়গা, এখানে আমি কিভাবে শুতে পারি? তুমি হলে আমার স্ত্রী আলো, আমার সব কিছুর উপর তোমার অধিকার আছে। তাছাড়া আমি রাতে খুব একটা ঘুমাই না, একজনের সঙ্গে কথা বলতে হয়। না হলে তার আবার অভিমান হবে। আর তাই তুমি নিশ্চিন্তে ঘুমিয়ে পড়ো।
কিরণ কথাগুলো বলে আবার ব্যালকনিতে চলে যায়। আলো ধীর পায়ে এগিয়ে ব্যালকনির দরজায় এসে দাঁড়ায়। কিরণ কারো সঙ্গে ইংরেজিতে কথা বলছে। আলো কিছু বুঝতে না পারলেও আই লাভ ইউ কথাটা শুনে বোঝে কিরণ নিজের ভালোবাসার মানুষের সঙ্গে কথা বলছে। কথাটা ভাবতেই আলো জানে না হঠাৎ ওর বুকের ভেতরটা কেমন করে উঠল। একটা অদ্ভুত কষ্ট অনুভব করে। দীর্ঘ নিঃশ্বাস পেলে নিজের গা থেকে সমস্ত গয়না খুলে রেখে কিরণের কথা মতো বিছানায় শুয়ে পড়ে। তবে অজান্তেই চোখ দিয়ে দুফোঁটা জল গড়িয়ে পড়ে। আলো নিজের মনে বলে, আরে পাগলি, কাঁদছিস কেন? এটা তো স্বাভাবিক, এই বিয়ে চুক্তিভিত্তিক বিয়ে, কিরণ বাবুর পছন্দের মানুষ তো থাকতেই পারে। কিন্তু আমার যে খুব কষ্ট হচ্ছে, একেই কি তাহলে বিয়ের বন্ধন বলে? তাহলে কি আমি এই বন্ধনকে সত্যি ভাবতে শুরু করেছি? কিরণ বাবুকে নিজের স্বামী হিসেবে মানতে শুরু করেছি। কিন্তু কি হবে? কোনো লাভ তো হবে না, আমি যে কোনোদিনও কিরণ বাবুর সত্যিকারের স্ত্রী হতে পারব না।